ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকে ইকোনমিক্সের এই ক্লাসে আমরা পড়ব ইনফ্লেশন পার্ট 2, অর্থাৎ মুদ্রাস্ফীতির যে ক্লাসটা আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম তার সূত্র ধরে এটা সেকেন্ড পার্ট। এখন মুদ্রাস্ফীতি সম্পর্কে একটা গোটা কনসেপ্ট আমরা গত ক্লাসে তৈরি করে ফেলেছি, আশা করি বুঝেওছো। আজকের ক্লাসে আমরা মুদ্রাস্ফীতি সম্পর্কিত বিভিন্ন টার্ম, সেই টার্মের মানে এবং সেইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্ট ভেরি টার্ম যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইনফ্লেশন স্পাইরাল। ইনফ্লেশন স্পাইরালের ঠিক বাংলা হয় না, ইনফ্লেশন স্পাইরালের বাংলা হচ্ছে মুদ্রাস্ফীতি স্পাইরাল, কিন্তু আমি মজা করে আমার স্টুডেন্টদেরকে বলি এর বাংলা হচ্ছে মুদ্রাস্ফীতি সাপ। এখন সাপটা অ্যাকচুয়াল বাংলা নয়, আমি জাস্ট মজা করছি, এটা কিন্তু বলে রাখলাম। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই অনেকটা অ্যালোপ্যাথি ওষুধের মতো। ধরো কোনো একটা অসুখ করেছে, তুমি যদি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে সারাতে চাও, তাহলে সেই ওষুধ দীর্ঘদিন খাওয়ার ফলে তোমার আবার একটা অসুখ করবে, সেইটা ছাড়ানোর জন্য আবার ওষুধ খেতে হবে, আবার যদি সেই ওষুধটা তুমি আবার খাও আবার অসুখ করবে। অর্থাৎ অসুখ করেছে, ওষুধ খেয়েছো, তার জন্য আবার অসুখ করেছে, আবার ওষুধ খেয়েছো, তার জন্য আবার অসুখ করেছে, আবার ওষুধ খেয়েছো। এই যেটা সার্কুলার ব্যাপার, এই ব্যাপারটা যদি মুদ্রাস্ফীতিতে ঘটে তখন সেইটাকে বলা হয় মুদ্রাস্ফীতি সাপ। ব্যাপারটা গুলিয়ে গেল না? ধরো মার্কেটে মুদ্রাস্ফীতি হয়েছে, মানে কি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলে তুমি করছো কি, কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করেছো যাতে মুদ্রাস্ফীতি না হয়। সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য যদি আবার মুদ্রাস্ফীতি হয়, তাহলে কি আবার ব্যবস্থা গ্রহণ করছো, আবার মুদ্রাস্ফীতি হচ্ছে। এই একটা সাইকেল যদি মার্কেটের মধ্যে চলে আসে বা ইকোনমির মধ্যে ঢুকে পড়ে, তখন সেই রকম ইকোনমিক কন্ডিশনটাকে বলা হয় ইনফ্লেশন স্পাইরাল বা মুদ্রাস্ফীতি সাপ। ব্যাপারটা কীরকম দেখো, শুরু থেকে একটু বোঝো ভালো করে, আমি মজা করছিলাম। ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য বৃদ্ধি। তো দ্রব্যমূল্য কখন বৃদ্ধি হয়? যখন মানুষের হাতে এক্সট্রা খরচযোগ্য টাকা থাকে। এই এক্সট্রা খরচযোগ্য টাকা যদি মানুষের হাতে বেশি বেশি থাকে, তাহলে মার্কেটের ডিমান্ড বাড়ে, অনেক বেশি করে কিনবো। আমার 10 টাকা মনে করো একটা বাটা মাছে হয়ে যাচ্ছিলো, কিন্তু আমার হাতে এখন এক্সট্রা আছে, আমি বেশি বেশি চাইবো, বাটাও খাবো, ইলিশও খাবো। আবার বলবো ঠিক আছে রুইয়ের কাতলার পেটিটাও নিয়ে যাই। মানে তোমার একটা মাছে চলে যাচ্ছিলো, কিছুদিন আগে ডাল ভাতাও চলে যাচ্ছিলো, এখন একটা নয়। যেহেতু পারচেসিং করার ক্ষমতা তোমার বেড়ে গেছে, এক্সট্রা খরচযোগ্য টাকা তোমার হাতে এসে গেছে, সেটা তুমি করছো কি অনেক বেশি পারচেসিং পাওয়ার তোমার হয়েছে, অনেক বেশি ক্রয় করতে চাইছো, ডিমান্ড বেড়ে গেছে। আর যেই না ডিমান্ড বেড়ে গেছে অমনি কী হয়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে। তাহলে এটা মূল্যবৃদ্ধির একটা কারণ, আমি সেটা তো তোমাকে মূল্যবৃদ্ধি পড়ানোর সময় তোমাদেরকে জানিয়েছি এবং বলেওছি। এখন এই যে মূল্যবৃদ্ধিটা হচ্ছে, কেন হচ্ছে? তার কারণ এখানে এক্সট্রা খরচযোগ্য টাকা মার্কেটে ডিমান্ড তৈরি করেছে। মার্কেটের ডিমান্ড তৈরি হওয়ার ফলে মার্কেটে মুদ্রাস্ফীতি হয়েছে। আর মুদ্রাস্ফীতি হলে আমাকে কী করতে হবে? যখনই মুদ্রাস্ফীতি হবে তখন জিনিসপত্রের দাম বাড়ছে, এই জন্য মুদ্রাস্ফীতি হবে, কারণ চাহিদা বেড়ে গেছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আর যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে, বাজারে 10 টাকার জিনিস যখন 15 টাকা হয়ে যাবে, তখন যারা কর্মচারী বা যারা শ্রমিক, তারা কর্তৃপক্ষকে কি বলবে? তারা কর্তৃপক্ষকে বলবে যে এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অথবা আমার বেতনটা বাড়ানোর হোক। অর্থাৎ মুদ্রাস্ফীতির এফেক্ট হচ্ছে শ্রমিক তার বেতন বাড়ানোর জন্য দাবি করবে। সরকারি চাকরি হলে কি করবে? সরকারি চাকরি হলে মানে আমার মতো লোক আর কি, তারা বলবে ডিএ চাই, ডিএ চাই, ডিএ দিতে হবে, ডিএ দিতে হবে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স। এই যে ডিএ দাও আমাকে, আমার মাইনে বাড়াও। কেন মাইনে বাড়াবে? তার কারণ আমার আগে 100 টাকা বেতন দিতে চলতো, এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমার এখন 100 টাকায় চলছে না, তাহলে আমাকে আরও বেশি টাকা দাও। এই যে আরও বেশি টাকা দাও, তার জন্য যখন দাবি জানাচ্ছে, তখন কর্তৃপক্ষ বা আমার কর্তৃপক্ষ, যেমন আমি সরকারি চাকরি করি, স্কুল টিচার, হাই স্কুলের টিচার, তোমরা জানো, আমার সরকার করলো কি, আমার দাবি মেনে আমাকে ডিএ দিয়ে দিল, মানে আমার বেতনটা বেড়ে গেল। যেই আমার বেতন বেড়ে গেল, তাহলে আমার হাতে আবার এক্সট্রা খরচযোগ্য টাকা এলো। আর যেই আমার হাতে এক্সট্রা খরচযোগ্য টাকা এলো, অমনি আমার পারচেসিং পাওয়ার বেড়ে গেল, মানে ক্রয় ক্ষমতা বেড়ে গেল। আর যেই না আমার ক্রয় ক্ষমতা বেড়ে গেল, আমি আবার বেশি বেশি জিনিস কিনতে চাইবো। আর যেই না বেশি জিনিস কিনতে চাইবো, তাহলে চাহিদা বেড়ে যাবে মার্কেটে। আর মার্কেটে চাহিদা বেড়ে গেলে কী হবে? ডিমান্ড বাড়লে দাম বাড়ে, জিনিসের দাম আবার বাড়বে। আবার জিনিসের দাম বাড়লে আবার মুদ্রাস্ফীতি হবে, আবার শ্রমিকরা দাবি করবে বেতন বাড়াও।
আবার বেতন বাড়ালেই পার্চেসিং পাওয়ার বাড়বে, পার্চেসিং পাওয়ার বাড়লে কেনার প্রবণতা বাড়বে, কেনার প্রবণতা বাড়লে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে দাম বাড়বে, দাম বাড়লে আবার মুদ্রাস্ফীতি হবে, আবার শ্রমিক বলবে বেতন বাড়াও, আবার সেই মুদ্রাস্ফীতিই হবে। অর্থাৎ মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য তুমি শ্রমিকের বেতন বাড়াচ্ছ, কিন্তু সেটা আবার একটা মুদ্রাস্ফীতি তৈরি করছে, আবার শ্রমিকের বেতন বাড়াচ্ছ। এই যে একটা সাইকেল, এটা ভিসিএস সাইকেল ছাড়া আর কিছু নয়। ভিসিএস সাইকেল কি? এইরকম একটা পরিস্থিতি, যখন একটা আরেকটাকে করে আরেকটা আবার এটাকেই করে। এই কন্ডিশনসটাকে ইকোনমিক্সে, এই কন্ডিশন থেকে ইকোনমিক্সের মুক্তি নেই। সেই জন্য তোমার দাদু বা ঠাকুমারা বলে, হ্যাঁ আমাদের সময় 2 টাকা কিলো ইলিশ মাছ ছিল, তোদের এক সময় এখন দাম বেশি। দাম ক্রমশ বাড়তেই থাকবে। আমরা আবার যখন দাদু হবো তখন আমার নাতি ছেলেকে বলবো। মানে অর্থনীতিতে এই কন্ডিশনটা কিন্তু চলতেই থাকে, এর থেকে খুব বেশি নিস্তার পাওয়ার জায়গা নেই। এখন যদিও এর কতগুলো কন্ট্রোলিং ব্যাপার আছে, আমি পরে সেগুলো আলোচনা করব। এই ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের মাথায় ঢুকেছে, এটাকে বলা হয় ইনফ্লেশন স্পাইরাল। এখন ইনফ্লেশন স্পাইরাল স্যার আপনি তো গল্প কাছা করলেন, একটা ডেফিনেশন দিন, পরীক্ষার সময় তো লিখতে হবে। দেখো ডেফিনেশন দিচ্ছি। An inflationary situation, inflation spiral, is an inflationary situation in an economy which results out of a process of wage and price interaction. অর্থাৎ মজুরি এবং দাম এর ইন্টারাকশনের জন্য তৈরি হয়। When wages press up and prices pull wage up, মানে যখন মজুরি বাড়াচ্ছ তখন সেই মজুরি আবার প্রাইসটাকে টেনে তুলছে। বোঝা গেল? যে আমি গল্প করে আগের যে ঘটনাটা বললাম, দেখো আমি ডেফিনেশন লিখেছি, এটা যদিও খুব একটা কাজে আসবে না, ব্যাপারটা বুঝতে পারলেই হলো। এই ঘটনাটাকে বলা হয় ইকোনমিক্সের ভাষায় ইনফ্লেশন স্পাইরাল। আশা করি বোঝা গেছে, মুদ্রাস্ফীতি সাপ। নেক্সট যে টার্মটা আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতি সাপের পরে, সেটা হলো ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভটা হচ্ছে কি? এটা ইকোনমির একটা টার্ম, ইনফ্লেশনের সঙ্গে জড়িত। ইনফ্লেশনের সঙ্গে আমরা দেখো দামের একটা সম্পর্ক করলাম, ডিমান্ডের একটা সম্পর্ক তৈরি করলাম। ইনফ্লেশনের সঙ্গে যদি আমরা আনএমপ্লয়মেন্টের সম্পর্ক তৈরি করি, অর্থাৎ বেকারত্বের সঙ্গে যদি মুদ্রাস্ফীতির সম্পর্ককে দেখা যায়, তাহলে পণ্ডিতরা বলেন যে এই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কীরকম? ব্যস্তানুপাত সম্পর্কের কথা আমি বলবো, সেটা ব্যাখ্যাও করে বলবো। আগে ফিলিপ কার্ভটা বলি। এই ফিলিপ কার্ভস হচ্ছে ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের বা মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্বের সম্পর্কটাকে প্রকাশ করে। এবং যেহেতু এটা কার্ভ, ফিলিপস কার্ভ, তাহলে এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, একটা গ্রাফিক্যাল কার্ভ। সো ফিলিপস কার্ভ ইজ এ গ্রাফিক্যাল কার্ভ, একটা গ্রাফিক কার্ভ হুইচ অ্যাডভোকেট ইন আ রিলেশনশিপ বিটুইন দ্য ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইন অ্যান ইকোনমি। বোঝা গেল? অর্থাৎ কোনো একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে লেখচিত্রের সঙ্গে যে সম্পর্কটা লেখচিত্রে তৈরি হয়, একটা ব্যস্তানুপাত সম্পর্ক, আমি বলছি, ব্যাখ্যা করছি। যে কার্ভের সাহায্যে কোনো একটা ইকোনমির মুদ্রাস্ফীতির সঙ্গে আনএমপ্লয়মেন্টের সম্পর্ককে দেখানো হয়, সেই কার্ভটাকেই বলা হয় ফিলিপস কার্ভ। এখন সোজা কথাই হলো বেকারত্বের সঙ্গে মুদ্রাস্ফীতির সম্পর্ক। আমি বলেইছি প্রথমে যে পণ্ডিতদের মতে এই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাত মানে কি? যদি বেকারত্ব বাড়ে, বেকারত্ব বাড়লে মুদ্রাস্ফীতি কমবে, মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমবে, ভাইস ভার্সা আর কি। এখন মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমবে বা বেকারত্ব বাড়লে মুদ্রাস্ফীতি কমবে, এইটা কেন? এটা একটু ব্যাখ্যা করা দরকার। চলো ব্যাখ্যা করি। দেখো মুদ্রাস্ফীতি সম্পর্কে তো আমি বললাম প্রথম ক্লাস থেকে তোমাদের যথেষ্ট ধারণা হয়েছে। বেকারত্ব মানে, একটু তোমাদেরকে বলি, বেকারত্ব মানে তোমার কর্ম নেই, তোমার কাজ নেই। তুমি একটা কাজ করতে, সেখান থেকে তোমার কাজটা চলে গেছে, তুমি এখন বেকার, অথবা তুমি বেকারই আছো, কাজ পাচ্ছ না। অর্থনীতিতে যখন প্রচুর সংখ্যক মানুষ তাদের কাজ ছিল চলে গেছে, অথবা নতুন করে কাজই পাচ্ছে না, এই অবস্থাটাকে অর্থনীতির ভাষায় বলা হয় বেকারত্ব, ইংরেজিতে বলা হয় আনএমপ্লয়মেন্ট। এখন আমি প্রথমে একদিক থেকে দেখি, তারপরে উল্টো দিক থেকে দেখব সম্পর্কটা ব্যস্তানুপাত না সমানুপাত, এটা তো ব্যাখ্যা করছি। দেখো লোক যত বেকার হবে, মানে বেকারত্ব যত বাড়বে, মানে যত বেশি সোসাইটিতে, ইকোনমিতে বেকার লোক থাকবে, মানে বেকারত্ব যত বাড়বে, মানুষের পারচেসিং পাওয়ার তত কমবে। হাতে তো টাকা নেই, কাজ কম মতো নেই, তাহলে আমার ক্রয় করব কি করে? ক্রয় ক্ষমতা কমে যাবে। আর ক্রয় ক্ষমতা বা পারচেসিং পাওয়ার যদি কমে যায়, বেকারত্ব বাড়লে পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে, তাহলে মানুষ কম কিনবে। কম কিনলে কি? মার্কেটে চাহিদা কমে যাবে। চাহিদা যদি কমে যায় তাহলে দাম অতটা বাড়বে না। দাম অতটা জিনিসপত্র যদি না বাড়ে তাহলে মুদ্রাস্ফীতি কমে যাবে।
তার মানে বেকারত্ব যত বাড়বে পারচেসিং পাওয়ার কমে যাবে, কেনার আগ্রহ কমে যাবে, চাহিদা কমে যাবে, মুদ্রাস্ফীতি কমে যাবে। তার মানে বেকারত্ব বাড়লে মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে, বেকারত্ব বাড়লে মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে। এই যে বেকারত্ব বাড়লে মুদ্রাস্ফীতি কমছে, তার মানে কি ব্যস্তানুপাত সম্পর্ক। তার মানে আমি একদিক থেকে দেখালাম বেকারত্বকে কমিয়ে বাড়িয়ে মুদ্রাস্ফীতিকে কমিয়ে দেখালাম। উল্টোটা দেখি, চলো উল্টোটা আমরা কোন দিক থেকে দেখব। ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মুদ্রাস্ফীতি কমলো। মুদ্রাস্ফীতি কমলো মানে জিনিসপত্রের দাম কমে যাচ্ছে। আর ধরো যে মোবাইলটা আমি ব্যবহার করি সেই মোবাইলটার দাম মনে করো, সাপোজ একটা কম মোবাইলের দাম, সে মনে করো 7,000 টাকা, কিপ্যাড দেওয়া মোবাইল। এখন মুদ্রাস্ফীতি কমবে মানে ডিফ্লেশন কখন হবে? মুদ্রাস্ফীতি কম মানে ডিফ্লেশন হওয়া, মানে মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম বাড়ার বদলে যদি জিনিসপত্রের দাম কমে যায় তখন আমি বলবো ডিফ্লেশন হচ্ছে, মানে মুদ্রাস্ফীতি মনে করো কমছে। তাহলে বেকারত্ব বাড়ার কথা, দেখি বাড়ে নাকি। আমি বলেছি ব্যস্তানুপাত সম্পর্ক, চলো এটি হিসেব করে দেখি, যুক্তি দিয়ে বুঝি। মনে করো আমার মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি কমে গেলে মানে কি জিনিসপত্রের দাম কমে যাচ্ছে, খুব ভালো ব্যাপার নাকি? জিনিসপত্রের দাম বাড়লে কি যেটা আগে 7,000 টাকা ছিল সেটা এখন 6,000 টাকা, তারপরে বলছে 5,000 টাকা, তারপরে বলছে 4,000 টাকায় পাওয়া যাবে। কি মজা, কি মজা, মজা না? খুব সংকট, খুবই সংকট। যে ফোনের দাম ছিল 7,000 টাকা, মুদ্রাস্ফীতি যদি কমে মানে কি মার্কেটে চাহিদা নেই, লোক কিনতে চাইছে না, তখন কোম্পানি করবে কি ডিসকাউন্ট দেবে 6,000 টাকা, লোক তখনও কিনতে চাইছে না, তখন কোম্পানি বলবে ঠিক আছে 5,000 টাকা। তাও যদি কিনতে না চাই, মুদ্রাস্ফীতি যদি ক্রমশ কমে, তখন কোম্পানি 7,000 টাকার মোবাইল 4,000 টাকা দিয়ে বেচতে বাধ্য হবে। তো 7,000 টাকার মোবাইল সে মনে করো 5,000 টাকা তার কস্টিং ছিল, সে এবার এটা সেটা করে 7,000 টাকায় বেচছিল, সেটা যদি 4,000 টাকায় বেচতে হয়, লসে বেচতে হয়, তাহলে কোম্পানি কি আর নতুন করে মোবাইল প্রোডাকশন করতে চাইবে? করতে চাইবে না। তার মানে দেশের প্রোডাকশনের উপরে কিন্তু কি উল্টো এফেক্ট পড়বে, মানে রিসেশন বলে। মুদ্রাস্ফীতি যদি দীর্ঘমেয়াদীভাবে কমতেই থাকে রিসেশন হয়ে যাবে আর কি। রিসেশনের ফলে দেশের জিডিপি কমবে, মানে প্রোডাকশন আর তৈরি হবে না। আর যেই না প্রোডাকশন তৈরি হচ্ছে না, তাহলে আমার যে কোম্পানিতে, আমার মোবাইলের কোম্পানিতে মনে করে 100টা শ্রমিক কাজ করতো, তখন মালিক বলবে কি না আমার এখন 80টা শ্রমিক ছাঁটাই করে দাও, 20টা শ্রমিক, আগে 100টা মোবাইল তৈরি হতো এখন 20টা মোবাইল তৈরি হোক, কারণ মার্কেটে দাম পাওয়া যাচ্ছে না, মার্কেটে বিক্রি বাট্টা নেই, মার্কেটে চাহিদা কমে গেছে। যেই না কমে ছাঁটাই করলে তাহলে কী হলো? আনএমপ্লয়মেন্ট বেড়ে গেল, বেকারত্ব বাড়লো। তার মানে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বেড়ে গেল। আবার চলো উল্টোটাও আমরা আরেকভাবে দেখতে পাই। দেখো আমি সবসময় কিন্তু দেখো বেকারত্বের সঙ্গে মুদ্রাস্ফীতির সম্পর্কটাকে কিন্তু ব্যস্তানুপাত সম্পর্ক আমি তোমাদেরকে বলছি। ধরো মুদ্রাস্ফীতি এবার বাড়লো, মুদ্রাস্ফীতি বাড়লো, তাহলে বেকারত্ব কমতে হবে, ব্যস্তানুপাত সম্পর্ক। মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কী করে কমে দেখি? মনে করো মুদ্রাস্ফীতি বাড়ছে, এখন এই মুদ্রাস্ফীতি বাড়লো মানে কি, মানে যদি দীর্ঘমেয়াদীভাবে খুব হাইপার ইনফ্লেশন হয়ে যায় তাহলে কিন্তু আমার থিওরি খাটবে না। কেমন? মুদ্রাস্ফীতি মোটামুটি স্বাস্থ্যকরভাবে বাড়ছে, 2%, 3%, 4% করে বাড়ছে। হাইপার ইনফ্লেশনের ক্ষেত্রে এই সত্যটা প্রযোজ্য হবে না। আমি কিন্তু ফিলিপস কার্ভ তখন খাটবে না, তখন অন্য ব্যাপার হয়ে যাবে, অর্থনীতি ধসে যাবে, ফিলিপস কার্ভও ধসে যাবে। মুদ্রাস্ফীতি বাড়ছে, অল্প অল্প বাড়ছে, স্বাস্থ্যকরভাবে বাড়ছে। মুদ্রাস্ফীতি বাড়লে আমাকে দেখাতে হবে কি আনএমপ্লয়মেন্ট কমছে, তাহলে তো ব্যস্তানুপাত সম্পর্ক হবে। চলো আরেকবার ঘুরিয়ে দেখি ব্যাপারটা। মনে করো মুদ্রাস্ফীতি বাড়ছে, তাহলে মুদ্রাস্ফীতি বাড়লে মানে কি দাম অল্প অল্প করে বাড়ছে। অল্প অল্প করে দাম বাড়ছে কেন? তার মানে কি দাম অল্প অল্প করে বাড়ছে মানে মার্কেটে এক্সট্রা চাহিদা তৈরি হয়েছে, ওই হয়তো দাম বাড়ছে। মার্কেটে যদি এক্সট্রা চাহিদা না তৈরি হয় তাহলে জিনিসের দাম বাড়বে? মানে ইলিশ মাছ নিয়ে বসে আছো, কেনার লোক নেই, দাম বাড়বে না? ইলিশ মাছ নিয়ে এসেছো, একটা ইলিশ মাছ 4টে কেনার লোক, চাহিদা প্রচুর, দাম বাড়বে? অর্থনীতির সরল নিয়ম। তাহলে দাম বাড়ছে তার মানে কি বাজারে চাহিদা আছে। বাজারে যদি চাহিদা থাকে তাহলে কোম্পানি প্রোডাকশন বাড়িয়ে দেবে। কোম্পানি প্রোডাকশন বাড়িয়ে দিলে সে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, অনেক বেশি এমপ্লয় করবে, আরও বেশি এমপ্লয় নেবে। আর যারা আরও বেশি এমপ্লয় যদি নিতে থাকে কোম্পানি তাহলে আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়ি বাড়লো তাহলে আনএমপ্লয়মেন্ট কমে গেল, বেকারত্ব কমে গেল। তার মানে মুদ্রাস্ফীতি যদি স্বাস্থ্যকরভাবে বাড়ে তাহলে দেশে আনএমপ্লয়মেন্ট কমে যাবে। আমি তোমাকে একটা দুটো নয় বাবা, 3টে এক্সাম্পল দিয়ে মাথার মধ্যে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে আসলে বেকারত্বের সঙ্গে মুদ্রাস্ফীতির সম্পর্কটা ব্যস্তানুপাতিক। আর এই যে ব্যস্তানুপাত সম্পর্কটাকে তুমি যদি জাস্ট ম্যাথামেটিক্যালি প্লট করো, গ্রাফে প্লট করো। গ্রাফে প্লট করছো কি? মনে করো এদিকে এই যে দেখো ছবিতে যাচ্ছে, এদিকে ওয়াই অক্ষ বরাবর তুমি মুদ্রাস্ফীতি প্লট করেছো, 1%, 2%, 3%, 4%, 5%, 6%, 7%, 8%। দেখো
এইদিকে তুমি মুদ্রাস্ফীতি প্লট করেছো, এদিকে তুমি আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব প্লট করছো। তাহলে আমার কার্ভ কি আসবে? ব্যস্তানুপাত কার্ভটা এরকম আসবে, দেখো এরকম একটা কার্ভ আসবে, ফিলিপস কার্ভ। খেয়াল করে দেখো, আমি একটা পয়েন্টকে দেখাচ্ছি, যেখানে 6% যখন মুদ্রাস্ফীতি হচ্ছে তখন আনএমপ্লয়মেন্ট কিন্তু দেখো 2%, মানে মুদ্রাস্ফীতি 6% বেশি, আনএমপ্লয়মেন্ট 2%, আনএমপ্লয়মেন্ট কম। আবার যদি দেখো এদিকে দেখো মুদ্রাস্ফীতি 1%, দেখো 1%, আমি দেখো ইন্ডিকেট করে দেখাচ্ছি, তখন আনএমপ্লয়মেন্ট 7%, মানে মুদ্রাস্ফীতি কম হলে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে। এই যে মুদ্রাস্ফীতি বেশি হলে আনএমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি কম হলে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, সম্পর্কটা ব্যস্তানুপাতে হলো। এই যে কার্ভ, যে কার্ভের সাহায্যে এই মুদ্রাস্ফীতি এবং আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের ব্যস্তানুপাত সম্পর্ককে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, তাকে বলা হয় ফিলিপস কার্ভ। আশা করি ব্যাপারটা বোঝা গেল, ভালো লেগেছে। ওকে, এর পরের ইনফ্লেশনস যখন আমি পড়াবো এবং তখন আমরা আরও অনেকগুলো টার্ম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং ইনফ্লেশন কী করে কন্ট্রোল করা যায়, কী করে ইনফ্লেশন প্রভাব তৈরি করা যায়, ইনফ্লেশন কম্পিউট কী করে করা যায়, মেজার কী করে করা যায়, রিজার্ভ ব্যাঙ্ক কী করে ইনফ্লেশন কন্ট্রোল করে সেটা তো তোমাকে পড়িয়েছি মনিটারি পলিসির মাধ্যমে। বাকি যে মেজারগুলোকে নেওয়া হয়, পদ্ধতিগুলো নেওয়া হয়, সেই সমস্ত আমরা পরের ক্লাসে পড়ব। আশা করি যে টার্মটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম সেই টার্মটা অত্যন্ত ভালো করে বুঝেছো। তো এইরকম ইকোনমিক্সের ক্লাস তোমরা কী করে পাবে? খুব সুখের একটা সংবাদ দিয়ে দিই। সুখের সংবাদ মানে এখন যে ক্লাসটা আমি রেকর্ড করছি, এখন করোনা সিচুয়েশান চলছে, মানুষের হাতে সত্যি সত্যি টাকা পয়সার অবস্থা খুবই খারাপ অবস্থা ছাত্রছাত্রীর হাতে। তো শিক্ষক হিসাবে আমি তো তার দায় এড়াতে পারি না। আমাদের একটা কোর্স ফিস ছিল, যে অ্যাডমিশনের জন্য WBCS-এর অনলাইন কোর্সের জন্য যে কোর্স ফিসটা ছিল, আমরা সেই কোর্স ফিসটা 50% ডিসকাউন্ট করে দিয়েছি। সাথী দেবনাথ, PCS অনলাইন একাডেমির ওনার, তার সঙ্গে আমি কথা বলেছি নিজে, এবং এই যে করোনা সিচুয়েশনে, প্যান্ডেমিক সিচুয়েশনে ছাত্রছাত্রীরা যাতে তাদের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারে, সেই অবস্থার জন্য আমি টোটাল কোর্স ফিসটার 50% কমিয়ে আমরা এখন 50% লেস করে ভর্তি হচ্ছে। যদি মনে হয় না আমার আন্ডারে তোমরা WBCS-এর অনলাইন প্রিপারেশনটাকে নিতে চাও, সেখানে অনুরিমা ম্যাডাম পড়ান, অর্ঘ্য স্যার পড়ান, সুশান্ত স্যার পড়ান, অমিত সেন স্যার পড়ান, 5-6 জনের টিম আমরা পড়াই, আমি শুধু একা নই। কিন্তু আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে তোমাদেরকে গাইড করব। সপ্তাহে 6 দিনের ক্লাস, প্রতিদিন 2টো করে ক্লাস, সপ্তাহে প্রায় 11টা-12টা ক্লাস, প্রতিদিন ক্লাস টেস্ট, উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট, PDF নোটস, সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করা হবে। কিন্তু কোর্স ফিসটা অর্ধেক বাদ। এই অর্ধেক কোর্স ফিতে যদি ভর্তি হতে চাই, এখনই, গতকালকে আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি, সেই ব্যাচে এখনই যদি ভর্তি হতে চাও, এখনই এই ফোন নাম্বারে ফোন করো। যদি আমার ব্যাচে ভর্তি হও, তখনই কেবলমাত্র ফোনে আমার সঙ্গে কথা বলা যাবে, নইলে আমার সঙ্গে তো ফোনে কথা বলা যায় না। এইটা কেবলমাত্র আমার ব্যাচের স্টুডেন্ট হলেই তোমাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিওর নোটিফিকেশানসটা পেতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, যদি আর কিছু ভিডিও তোমাদের পেতে ইচ্ছা হয় বা অন্য কোনো তথ্য জানতে ইচ্ছা হয়, একটা কমেন্ট করে দিও। খুব ভালো থাকো। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত এ পর্যন্তই। টাটা, বাই।